ভারতের পারমাণবিক মিশন স্মাইলিং বুদ্ধা একটি অন্ধকার অধ্যায়ের সূচনা, যেখানে জাতীয় নিরাপত্তার নামে গোপনতা, প্রতিবেশীদের হুমকির জবাবে অস্ত্রের দৌড় আর বিজ্ঞানকে রাজনীতির হাতিয়ার বানানো হয়েছিল। 1974-এর সেই পরীক্ষা শুধু ভারতকে পরমাণু ক্লাবে প্রবেশ করায়নি, বরং দক্ষিণ এশিয়ায় এক অনন্ত অস্ত্র প্রতিযোগিতার দরজা খুলে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন। 1962 সালে চীন ভারত যুদ্ধে ভারতের পরাজয় কোনো দুর্ঘটনা নয়, বরং এক রাষ্ট্রীয় অবহেলা ও কৌশলগত ব্যর্থতার চূড়ান্ত প্রকাশ। চীন যখন 1964 সালে পারমাণবিক পরীক্ষা পরিচালনা করল, তখন ভারতীয় নীতি নির্ধারকদের চোখ খুলল, কিন্তু ততক্ষণে কৌশলগত সুবিধা হাতছাড়া হয়ে গিয়েছিল। নেহেরুর পঞ্চশীল নীতি একটি আদর্শবাদী কিন্তু বাস্তবতা বর্জিত স্বপ্নে পরিণত হয়েছিল, যা ভারতকে নিরাপত্তা বিষয়ে নিষ্ক্রিয় রেখে আন্তর্জাতিক রাজনীতিতে দুর্বল অবস্থানে ফেলেছিল। 1965 ও 1971 সালের পাকিস্তান ভারত যুদ্ধসমূহ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো উন্মোচিত করল। 1971 সালের অপারেশন চেঙ্গিস খান, ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানি বিমান হামলা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিরাপত্তাজনিত সংকটই ভারতকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ধাবিত করল, কিন্তু এর ফলে যে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটল, তা কি প্রতিকৃতভাবে ভারতের নিরাপত্তা বৃদ্ধি করল, নাকি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার বীজ বপন করল? ডক্টর হোমি ভাবা ও ডক্টর রাজা রামান্নার নেতৃত্বে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ভারতের বৈজ্ঞানিক সম্প্রদায়কে চাপে ফেলল, কিন্তু এই নিষেধাজ্ঞার পেছনে আরও গভীর প্রশ্ন ছিল। একটি উন্নয়নশীল দেশের পারমাণবিক অস্ত্রাধিকারের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার নৈতিকতা নিয়ে। 18 মে 1974 একটি অন্ধকার দিন, কারণ এই দিনে ভারতীয় বিজ্ঞানীরা শান্তিপূর্ণ উদ্দেশ্যর নামে বিশ্বকে ঠকিয়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটাল। স্মাইলিং বুদ্ধ নামের এই গোপন অপারেশন ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা। এই বোমার শক্তি ছিল 8 কিলোটন, যা হিরোশিমা বোমার অর্ধেক ক্ষমতার সমান। রাজস্থানের পোখরানে ভূগর্ভস্থ পরীক্ষাস্থলে পরীক্ষা চালানো হয়েছিল। এই পরীক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে পলার্ড অ্যামেন্ডমেন্ট জারি করে ভারতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের এই কাজকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবে জুলফিকার আলী ভুট্টোর ঐতিহাসিক ঘোষণা, ভারত যদি বোমা বানায় আমরা ঘাস খেয়েও বানাবো, এরপরই পাকিস্তান তাদের গোপন পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে। শান্তিপূর্ণ গবেষণার নামে অস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল, যা প্রতারণার শামিল। এছাড়াও ভারত আইন লঙ্ঘন করে এনপিটি চুক্তি না মেনে পরীক্ষা করেছিল। দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারত দায়ী এবং ভারতে অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছিল। 11 মে 1998
ভারত আবারও বিশ্ববাসীকে চমকে দিল। 24 বছরের অপেক্ষার পর একদিনেই 5টি পারমাণবিক ডিভাইস পরীক্ষা করা হলো। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দাবি করলেন এই বোমা শান্তির জন্য, কিন্তু এর প্রকৃত ফলাফল ছিল পুরো বিশ্বে এক বিস্ফোরক প্রতিক্রিয়া। এর পরিণতিতে পাকিস্তান জবাব দিতে 1998 সালের 28 ও 30 মে 6টি পারমাণবিক পরীক্ষা চালিয়ে প্রমাণ করল তারা পিছিয়ে নেই। আন্তর্জাতিক ক্ষোভ, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ G7 দেশগুলো ভারতের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল। এর দীর্ঘমেয়াদী প্রভাব হিসাবে 2008-এর ইন্দো মার্কিন পরমাণু চুক্তি নিষেধাজ্ঞা শিথিল হলেও বিশ্ব ভারতকে এখনো পুরোপুরি বিশ্বাস করে না। NSG প্রবেশের লড়াইয়ের জন্য ভারত পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে যোগ দিতে চাইলেও চীন একের পর এক ভেটো দিয়ে চলেছে। বোমা শান্তি আনে না, শুধু নতুন হুমকির জন্ম দেয়। 1998-এর পরীক্ষা দক্ষিণ এশিয়াকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মঞ্চে পরিণত করেছে। এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতে ভারতের পারমাণবিক নীতি কি সঠিক ছিল? ভারত কিভাবে বাংলাদেশকে নিজের একটি রাজ্য বানাতে চায় জানতে এই ভিডিওটি দেখুন।